পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন। হ্যাঁ, এবার স্টেরিলাইজেশন দুভাবে করা যায়। ব্রড হেডিং যদি আমরা দেখি, মেল স্টেরিলাইজেশন, ফিমেল স্টেরিলাইজেশন, একটা একটা করে সবগুলো বলবো, ঠিক আছে? লেম্যানদের ভাষায় দেখবি আমরা যেটা অনেকে বলে না যে লাইগেশন, হ্যাঁ ওটা একদম লেম্যানদের ল্যাঙ্গুয়েজ। লাইগেশন হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন, যেটাকে আমরা বাইল্যাটারাল টিউবেক্টমি বলি। ওটার জন্য অনেকগুলো মেথড আছে। মেল স্টেরিলাইজেশনের খুব বেশি ভ্যারাইটি না হলেও আছে, কিছু স্টেপস আছে। আচ্ছা, এবার আমি ফার্স্টে মেলটা দিয়ে স্টার্ট করব। মেল স্টেরিলাইজেশন নট সো পপুলার, কিন্তু ভেরি এফেক্টিভ মেথড অফ স্টেরিলাইজেশন, ঠিক আছে? আমাদের দেশে বলতে পারিস বা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারিস মেল স্টেরিলাইজেশনের অ্যাকসেপ্টেন্স কম, কিন্তু ওটার এফেক্টিভিটি 20 to 30 টাইমস বেটার দেন ফিমেল স্টেরিলাইজেশন, ঠিক আছে? কমপ্লিকেশন অনেক কম, ফেলিয়ার রেট অনেক কম, প্রায় নেই বললেই চলে। মেল স্টেরিলাইজেশন ফেলিয়ার রেট বোধহয় 1 to 1.2%, মানে কতটা কম ভাব। ফিমেলের থেকে প্রায় ওরকম 10 to 20 টাইমস কম হচ্ছে ফেলিয়ার মেল স্টেরিলাইজেশন। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? তাহলে তোদের যদি এটা থিওরিতেও কোশ্চেন আসে, তারপরে তো প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হবে। থিওরিতে কোশ্চেন এলে কিছু কিছু পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে। প্রথমে মেথডটা মেল পার্সনে করা হচ্ছে, কিভাবে করা হবে আমি বলে দেবো। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে যেগুলো আমি বললাম, যে তোর সব থেকে বেশি এফেক্টিভ হয়, ইজি প্রসিডিওর, ঠিক আছে? কোনো বড় সেট আপ লাগে না মেল স্টেরিলাইজেশন করতে গেলে, ওটা একটা ডে কেয়ার আউটডোর প্রসিডিওরে হয়, মিনিমাল ইকুইপমেন্টস লাগে, ইভেন লোকাল অ্যানাস্থেসিয়াতেও মেল স্টেরিলাইজেশন করা হয়। আগের দিনে ক্যাম্প হতো, যেখানে এক এক দিনে মাস মেল স্টেরিলাইজেশন করা হতো। রিসেন্টলি স্টেরিলাইজেশন ক্যাম্প অনেক কমে গেছে কিছু কিছু কমপ্লিকেশনস এর জন্য, বাট আগে করা হতো। তাহলে একটা হচ্ছে ডে কেয়ারে করা যাবে, একটা হচ্ছে খুব ইজি প্রসিডিওর, একটা তোর ভেরি লেস ফেলিয়ার রেট, more effective than female sterilization আর more effective than other contraceptive, ঠিক আছে? এগুলো হচ্ছে তো অ্যাডভান্টেজ। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু কিভাবে করা হয় স্টেপস এগুলো বলবো, ঠিক আছে? ফিমেলটার ট্র্যাক্টের সম্বন্ধে সবার আইডিয়া থাকে, মেলের একটু আইডিয়াটা কম। আচ্ছা, মেল স্টেরিলাইজেশনকে কি বলা হয়, টার্মটা কি? ভ্যাসেক্টমি বলা হয়। তাহলে ভ্যাসেক্টমিটা থেকে আমরা সবাই ভাস, এইটা মাথাতে আসছে আমাদের সবাইকার। আচ্ছা, এখানে আমার টেস্টিসটা হয়ে গেল, ঠিক আছে? এইটা তো এখন বাজে অবস্থায় চার্জার। আমি স্ক্রোটামটা আর আঁকলাম না, এখানে হচ্ছে নিচে টেস্টিস, দুদিকে দুটো ভাস ডিফারেন্স, ঠিক আছে? তাহলে যেটা আমরা আমি নর্মাল ভ্যাসেক্টমিটা বলছি, ইন জেনারেল যেটা সব থেকে বেশি করা হয়, সেটা হচ্ছে তোর এই জায়গাতে নিচে টেস্টিস রয়ে গেল, কিছু করছি না, এই জায়গাতে দুদিকেই এরকম একটা 1 সেন্টিমিটার ট্রান্সভার্স ইনসিশন দেওয়া হয়, ঠিক আছে? যেই আমি ট্রান্সভার্স ইনসিশনটা দিলাম, তার আগে কি শুরু থেকে একবার স্টেপস গুলো বলে দিই। প্রথমে হচ্ছে আমাদের ড্রেসিং ড্রেপিং। প্রথমে আমাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, প্রিপেয়ার করতে হবে। ড্রেসিং ড্রেপিং পুরো অ্যাসেপ্টিক ভাবে, যেভাবে আমরা ড্রেসিং ড্রেপিং বাকি ওটিতে শিখিয়েছি সেম ভাবে আমরা করলাম, ড্রেপিং করে নিলাম। এবার হচ্ছে অ্যানাস্থেসিয়া। আমরা লোকাল অ্যানাস্থেসিয়াও দিতে পারি পেশেন্টকে, বা শর্ট অ্যানাস্থেসিয়া সিডেশনও দিতে পারি। লোকাল অ্যানাস্থেসিয়াতে আমরা কি ইউজ করি? 1% লিগনোকেন বা জাইলোকেন 5 ml মতো এই এরিয়াতে ইনফিলট্রেট করে দিতে হয় দুদিকেই। প্রসিডিওরটা করতে আমার হার্ডলি 10 মিনিটসই বলতে পারিস, 10 to 12 মিনিটস লাগে। তো লোকাল অ্যানাস্থেসিয়া ইজ এনাফ। কিন্তু কিছু অ্যাপ্রিহেন্ডেড পেশেন্ট থাকে, দেখবি যে যারা খুব টেনশনে থাকে, আমরা তাদেরকে আর অত রিস্ক নিই না, কারণ ও যদি ইনফিলট্রেটই না করতে দেয় তো করতে পারবো না প্রসিডিওর, তখন আমরা ওদেরকে শর্ট যে অ্যানাস্থেসিয়া গুলো, টিভা বলে একটা অ্যানাস্থেসিয়া হয়, ট্রানজিয়েন্ট ইন্ট্রাভাস্কুলার অ্যানাস্থেসিয়া, বা শর্ট দিয়ে যেগুলো, সেগুলো আমরা দিই। কিছুক্ষণ সিডেশন হয়ে থাকে পেশেন্ট, যতক্ষণ টাইম তোর দরকার সেই অনুযায়ী ড্রাগস দেওয়া হয়, ঠিক আছে? এটা হলো পেশেন্ট সুপাইন পজিশনে আছে। এরপর আমরা দুদিকে দুটো ভাসকে ফিল করতে পারলাম। এবার এইখানে আর এইখানে 1 সেন্টিমিটার মতো আমরা দুটো ট্রান্সভার্স ইনসিশন দিলাম, ঠিক আছে? তুই দেখতে পাচ্ছিস যে ইনসিশন দিলাম, আমরা স্কিন কাটছে, সাবকিউটেনিয়াস টিস্যু কাটছে, ডার্টাস মাসল কাটছে, ফোন করছি, এইরকম মতো একটা সেকশন এক্সপোজ হচ্ছে। এটা আমি কাটার পরে বলছি, হ্যাঁ? এরকম মতো একটা সেকশন এক্সপোজ হওয়ার পর এরকম একটা ভেতরে কর্ড লাইক স্ট্রাকচার আমি পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে আমার ভাস। হ্যাঁ,
ভ্যাসেক্টমি করব। এবার এই ভাসের কিছুটা পোর্শন আমাদের অ্যালিস টিস্যু ফরসেপ তোদেরকে পড়ানো হয়েছে। এই অপারেশন গুলোর জন্য সেম ইনস্ট্রুমেন্ট, একটু সাইজ অনুযায়ী নিশ্চয়ই একটু ছোট সাইজ লাগবে, হেভি ইনস্ট্রুমেন্ট নিলে হবে না। ছোট সাইজের অ্যালিস দিয়ে আমি একটু পুল আউট করলাম সাম পোর্শন অফ ভাস। তারপর দুদিকে এই যে ধর একটা এরকম পোর্শন আমি যদি পুল আউট করি, তারপর আমি এখানে একটা ক্রমিক ক্যাটগার্ড, এখানে একটা ক্রমিক ক্যাটগার্ড দুদিকে পাস করিয়ে নিলাম। এখানে আমার অ্যালিস দিয়ে ধরা আছে, এখানে টাই করলাম, এখানে টাই করলাম। ঠিক আছে, বুঝলি না? বুঝলি না? অনেকে বুঝতে পারেনি, বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? কি করলাম আমি, এই জায়গাটা আমার এক্সপোজ হলো ডাটাস মাসেলের নিচে, আমি ভাঁজটাকে কিছুটা বের করে আনলাম, কিছুটা পোর্শন, তারপর অ্যালিস দিয়ে দুদিকে আমি ক্রমিক ক্যাটগার্ড দিয়ে বেঁধে নিলাম। হ্যাঁ, আগেকার দিনে সিল্ক ইউজ করা হতো, এখন করা হয় না ক্যাটগার্ড, বলে দিচ্ছি কেন। এরপর এখানে 3 সেন্টিমিটার মতো পোর্শন আমি বাদ দিয়ে দিলাম। এই দুটো তো টাই করা, ব্লিডিং এর কোনো ভয় নেই, যেই বাদ দিলাম দুটো আবার ভেতরে চলে গেল, তারপর আমি রিপেয়ার করে নিলাম। বাইরের স্কিনটা আমি ইথিলন দিয়ে রিপেয়ার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যাসেক্টমির প্রসিডিওর। এটা ইন জেনারেলি এই ভ্যাসেক্টমি প্রসিডিওরটাই করা হয়। হ্যাঁ, এখানে 1 সেন্টিমিটার মতো আমার ট্রান্সভার্স দুদিকে। এবার সেম প্রসিডিওর, যখন তুই ডান দিক করলি তুই বাঁ দিক করে নিবি, সেম প্রসিডিওর হয়ে গেল। সেম ডেতে পেশেন্ট ক্যান বি ডিসচার্জ। মিনিমাল কিছু অ্যান্টিবায়োটিক্স লাগে, মিনিমাম কিছু এনসেট দিতে হয় পেনের জন্য, আদারওয়াইজ এটা খুবই সেফ প্রসিডিওর। আচ্ছা, এই প্রসিডিওরটা কি ইমিডিয়েটলি এফেক্টিভ? না। তাহলে তোকে এবার হচ্ছে আসছে নয়, তাহলে এইখান থেকে আমাদের একটা পার্ট আসছে, সেটা হচ্ছে কাউন্সিলিং। ঠিক আছে, কিছু প্রি অফ কাউন্সিলিং করতে হয়, কিছু পোস্ট অফ কাউন্সিলিং সবসময় করতে হবে। প্রি অফ কাউন্সিলিং এ আমাকে পেশেন্টকে এটার অ্যাডভান্টেজ মানে প্রস কনস তোকে পেশেন্টকে বোঝাতে হবে। অ্যাডভান্টেজ বোঝাতে হবে যে এই প্রসিডিওরটা করলে তোমার ফিমেল পার্টনারকে ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ কোনো কিছু কন্ট্রাসেপটিভ ইউজ করতে হচ্ছে না, এটা একটা পার্মানেন্ট মেথড। খুব রেয়ার কেস, ভ্যাসেক্টমি অলমোস্ট পার্মানেন্ট মেথড। ঠিক আছে, আর হচ্ছে এটার কোনো কমপ্লিকেশন মিনিমাল, ফেলিয়ার রেট নেই, পেন একদম মিনিমাম। পেশেন্ট অ্যাপ্রিহেন্ডেড থাকে যে পেন হবে কিনা। আরেকটা জিনিস নিয়ে পেশেন্ট খুব অ্যাপ্রিহেন্ডেড থাকে, সেটা হচ্ছে সেক্সুয়াল লাইফ। অনেকেরই এটা একটা মিসকনসেপশন থাকে যে সেক্সুয়াল লাইফটা ফেলিয়ার হবে, কিন্তু এটার সাথে কোনো ওটার উপর এফেকশন নেই। তাহলে এগুলো আমার পজিটিভ কাউন্সিলিং, প্রি অফ কাউন্সিলিং করে রাখতে হবে। সেম আমাকে পোস্ট অফ কাউন্সিলিং করতে হবে। অনেকে অ্যাপ্রিহেন্ডেড থাকে, বোঝাতে হবে যে না, এটা তোমার সেক্সুয়াল লাইফে কোনো হ্যাম্পার করবে না। আচ্ছা, এটা হলো। এবারে হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এই ওটিটা। এবার হ্যাঁ, কারা এলিজিবল এই অপারেশনটা করার জন্য? হ্যাঁ হ্যাঁ, একটা চাইল্ড মোর দেন 1 ইয়ার, হ্যাঁ, এজ হতে হবে, সেইগুলো হচ্ছে আমার ক্যান্ডিডেট। এটা হচ্ছে আমার ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া। এবার কিছু মেডিকেল ক্রাইটেরিয়া হচ্ছে। আদারওয়াইজ পেশেন্টকে হেলদি থাকতে হবে। ধর পেশেন্ট কোনো ইনফেকশন, অ্যাক্টিভ ইনফেকশন নিয়ে এসেছে, তাহলে আমি সেই পেশেন্টকে অবভিয়াসলি কোনো অপারেটিভ প্রসিডিওরের জন্য রাখতে পারবো না। আর যারা স্ট্রংলি আনউইলিং, যে কনসেন্ট দিচ্ছে না, আমাকে রিটেন কনসেন্ট দেবে তো, ভার্বাল কনসেন্টটা হবে না, আমি তো ধরে বেঁধে করাতে পারবো না তাকে, তো আনউইলিং পেশেন্টকে আমি করাতে পারবো না। আর আদারওয়াইজ মেডিকেল কন্ডিশন, যারা অ্যানাস্থেশিয়া পারমিটই করবে না, ধর তোকে জেনারেল অ্যানাস্থেশিয়া মানে টিভা দিতে হবে, সিডেশন দিতে হবে, কিন্তু তার কিছু কার্ডিয়াক কন্ডিশন আছে, যাই আছে আমি দিতে পারবো না, তাহলে সেগুলো আমার ক্যান্ডিডেট লিস্ট থেকে বাদ। তাহলে এটা হচ্ছে আমার ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া আর মেডিকেল ক্রাইটেরিয়া কিছু। আচ্ছা, এবারে এই অপারেশনটা কারা কারা করতে পারে? জেনারেল সার্জনরা এনিওয়ে করতেই পারে, সমস্ত জেনারেল সার্জনরা। আর ভ্যাসেক্টমি ট্রেন্ড যারা এমবিবিএস ডক্টর হতেই হবে। ভ্যাসেক্টমি ট্রেন্ড ডক্টর হয়, বহু ক্যাম্পে তারা অপারেশন করেন, কিন্তু তারা সার্টিফাইড হতে হবে যে তারা ট্রেন্ড ইন ভ্যাসেক্টমি। আর হচ্ছে জেনারেল সার্জনরা, ওরা তো এনিওয়েজ করতেই পারবে, গাইনোকোলজিস্টরা কিন্তু নয়, আলাদা করে গাইনোকোলজিস্ট বলিস না। ঠিক আছে, আচ্ছা, এবারে তোর কিছু কমপ্লিকেশন তো সব অপারেশনেই থাকে, কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন, কিছু লেট কমপ্লিকেশন। কি কি হতে পারে বল, যেরকম যার মাথায় আসছে। ইমিডিয়েট, লেট কমপ্লিকেশন, পেন হতে পারে, ব্লিডিং হতে পারে, সেপসিস হতে পারে, ফিভার, তার সিমটমে ফিভার আসতে পারে। আর লেট কমপ্লিকেশনে হেমাটোমা হয়ে যেতে পারে, কখনো যদি আমার হিমোস্ট্যাসিস সিকিউর না হয়ে থাকে, লেট কমপ্লিকেশনে অনেক সময় হেমাটোমা হয়, খুব রেয়ার হেমাটোমা হয়, খুবই হয়তো লেস দেন মানে কি বলবো 0.5% ওটার ইনসিডেন্স এটা হয়। আচ্ছা, এইটা ছাড়াও আরেকটা প্রসিডিওর আছে, সেটাকে বলা হয় মিনি ভ্যাসেক্টমি। এটা আমি কি বললাম, যে আমরা 1 সেন্টিমিটার ইনসিশন দিচ্ছি, তারপর অ্যালিস দিয়ে আমি পুল আউট করছি ভাঁজটাকে, তারপরে দুদিকে একটা লুপ তৈরি করছি। 3 সেন্টিমিটার ডিস্টেন্স আমাকে বাদ দিতে হবে, সেটা মাথায় রেখে দুদিকে দুটো ক্যাটগার্ডকে আমি পাস করাচ্ছি, টাই করে দিচ্ছি, তারপর কাটছি। এটা হচ্ছে আমার জেনারেল যেটা ভ্যাসেক্টমি প্রসিডিওর সেটা। এবার মিনি ভ্যাসেক্টমি বলে জাপানিজ একজন ডক্টর বা সায়েন্টিস্ট, উনি একটা ইনভেন্ট করেছিলেন, যেটাকে মিনি ভ্যাসেক্টমি বলা হয়।
মিনি বলছে মানে সবার মাথাতেই আসছে নিশ্চয়ই যে এখানে ইনসিশনের ব্যাপারটা নেই, আরো ছোট করে দিয়েছেন উনি ব্যাপারটাকে। ওখানে কি করছেন উনি, জাস্ট একটা পাংচার করে ঢুকছেন। তার আগে কি করছেন, তার আগে থাম, ইন্ডেক্স ফিঙ্গার অথবা মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম দিয়ে ভালো করে স্কিনটাকে পিঞ্চ করছেন যাতে টাইট হয়ে যায় জায়গাটা ওপরটা। তুই ধর পেশেন্টকে এইভাবে যখনই আমি ধরে নিচ্ছি স্ক্রোটামের ওপরের দিকটা ভাঁজটাকে প্যালপেট করে, যেখানে আমি ইনসিশনটা দিচ্ছিলাম এতক্ষণ ওটাও আমাকে পিঞ্চ করতে হচ্ছে, কিন্তু এটাতে ভালো করে করতে হবে যাতে আমি একবারে পাংচার করে ঢুকতে পারি। যেই আমি পাংচার করে ঢুকলাম, মোটামুটি হাত দিয়ে প্যালপেট করে নিলাম যে আমি ভাঁজ পাচ্ছি, তারপর ওই জাস্ট ওই 1 সেন্টিমিটারের মধ্যেই পুল আউট করে ওটা বাদ দিয়ে দিলাম। মিনি ভ্যাসেক্টমি ওর অ্যাডভান্টেজ কি? অনেক অনেক ফাস্ট হিলিং হবে, কোনো ইনসিশন আমি দিচ্ছি না, ইনফেকশন কম হবে, সুচারিং এর কোনো ব্যাপার নেই, পেশেন্টের পেন অনেক কম হবে। তো এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ, যেগুলো সুচারিং রিলেটেড বা ইনসিশন রিলেটেড যা যা কমপ্লিকেশন, যেমন তোর সেপসিস হতে পারে, হেমারেজ হতে পারে, পরে হেমাটোমা হতে পারে, সেগুলো সবই মিনি ভ্যাসেক্টমিতে নেই। বাট নট সো পপুলার ইন আওয়ার কান্ট্রি, কিন্তু ওখানে ভালোই এই ওটিটা চলছে, মানে ভ্যাসেক্টমির এই প্রসিডিউরটা জাপানে ভালোই চলে। ঠিক আছে, আচ্ছা এটা হলো তোর দুটো বললাম। আর একটা প্রসিডিউর আছে যেটা মানে অপারেটিভ নয়, কিছু একটা ইনফিলট্রেট করা হয়। ঠিক আছে, ওটা ইনভেন্ট করে, আমি এইগুলো তোদের ইউজিতে লাগবে কিনা আমি জানি না, বলে রাখছি যদি ভালো লাগে মনে রাখবি শুনতে, মানে নতুন ইনভেনশন তো আমাদের দেশে শুনতে ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের খড়গপুর আইআইটির একজন প্রফেসর, প্রফেসর এস কে গুহা, উনি একটা দারুণ প্রসিডিওর আবিষ্কার করেছেন, ডেভেলপ হয়েছে খড়গপুর আইআইটিতেই। এখন এটা আমাদের দেশে ফেজ 3 ট্রায়ালে চলছে, কিন্তু ওটা দারুণ এফেক্টিভ একটা প্রসিডিওর। ওখানে কি করা হচ্ছে, ম্যালেইক অ্যানহাইড্রেট বলে একটা মেটেরিয়ালকে উনি আরেকটা সলিউশনে মেশাচ্ছেন, শুনেছি সেটা সলিউশনে মিশিয়ে যেটা তৈরি হচ্ছে না এটা তোর কেমিক্যালটা, ওটাকে ডিরেক্টলি ইনজেক্ট করা হচ্ছে ভাসে। ঠিক আছে, তারপর ওটা ফর 10 ইয়ার্স ওটা এফেক্টিভ, এবং এটা একদম ইরিভার্সিবল প্রসিডিওর, 10 ইয়ার্স এর জন্য এফেক্টিভ থাকছে। তারপরে যে হচ্ছে একদম সেম স্টেরিলাইজেশন। তাহলে এটাতে কি সুবিধা হলো, পেশেন্টকে হচ্ছে তোর আন্ডার ইনসিশনে যেতে হচ্ছে না, ওটি প্রসিডিওরের মধ্যে যেতে হচ্ছে না। তাহলে এটার নামটা হচ্ছে তোর রিভার্সিবল ইন্ট্রাস্পাম, রিভার্সিবল ইনহিবিশন অফ স্পাম আন্ডার গাইডেন্স। একদম ওটা তো তোর একটু অ্যানাটমি নলেজ ধর থাকছে, যারা এক্সপার্ট সেম ভাবে পিঞ্চ করছে ওপর থেকেই, জাস্ট ইনজেকশন দেওয়ার মতো ইনজেক্ট করা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তো ওটা যদি নামটা কেউ বলতে পারিস খুব ভালো মার্কস পাবি। RISUG লিখে রাখতে পারিস তোরা, রিভার্সিবল স্পাম ইনহিবিশন আন্ডার গাইডেন্স। হ্যাঁ, রিভার্সিবল ইনহিবিশন অফ স্পাম আন্ডার গাইডেন্স, RISUG ইনহিবিশন। এটা কিন্তু ডিরেক্ট স্পাম বলছে, এটা এফেক্টিভ ফর 10 ইয়ার্স। একবার যদি কোনো পেশেন্টকে ইনজেক্ট করা হলো 10 ইয়ার্স এফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা যে সলিউশনটাই দেওয়া হয় ওটার নাম ডাইমিথাইল সালফক্সাইড, কেমিস্ট্রিতে এগুলো সবাই পড়েছি। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাসিডিক সলিউশন যেটাতে দেওয়া হচ্ছে। এবার এই মেথডটা উনি এটাও টেস্ট করে দেখেছেন যে এটাকে রিভার্সও করা যায়, তখন উনি কি করছেন, সেম জায়গাতেই সোডিয়াম বাইকার্বনেট ইনজেক্ট করছেন। তাহলে ওটা একটা বেস সলিউশন, তাহলে দুটো ওটা ডিসিমিলেট করে যাচ্ছে, হ্যাঁ রিভার্সিবল হয়ে যাচ্ছে। তো এটাও একটা রিভার্সিবল প্রসিডিউর, কিন্তু একবার দুদিকে বোথ সাইডে ইনজেক্ট করলে ওটা এফেক্টিভ ফর 10 ইয়ার্স। তাহলে মেল স্টেরিলাইজেশনে কি কি দাঁড়ালো, একটা তো ভ্যাসেক্টমি, একটা মিনি ভ্যাসেক্টমি, আর একটা এই ইনজেক্টেবল। এটা মাথায় খুব জোর দিয়ে মনে রাখতে হবে না, যদি কারোর মনে থেকে যায়, অনেক সময় হয় না রেয়ার জিনিস যেটা লাগবে না সেটাই মনে থেকে যায়, পরীক্ষায় আনসার বেরিয়ে যায়, অনার্স মার্কস হয়ে যায়, এরকম আর কি, বলতে পারলে ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে মেল স্টেরিলাইজেশনের মোটামুটি এগুলোই মনে রাখবি। যেটা সেটা হচ্ছে ডে কেয়ারে করা যায়, মেজর কোনো ওটি সেটআপ লাগে না। মিনিমাম ইনস্ট্রুমেন্ট যেটুকু আমি বললাম, কি কি লাগলো আমাদের, জাস্ট একটা স্ক্যালপেল লাগবে, একটা অ্যালিস লাগবে, আর সুচার লাগবে। আগেকার দিনে সিল্ক ইউজ করা হতো, এখন ক্যাটগার্ড বা ক্রোমিক ক্যাটগার্ড ইউজ করা হয়, এটাই। আচ্ছা এবারে তাহলে ফিমেল স্টেরিলাইজেশন একটু আইডিয়া আছে সবাইকার। ঠিক আছে, ফিমেল স্টেরিলাইজেশনে এক এক করে আসি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব পয়েন্টগুলো জানতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে ইন্ডিকেশন কি। ইন্ডিকেশন বললে
প্রথম তো ফ্যামিলি প্ল্যানিং, একদম প্রথম যে কন্ট্রাসেপটিভ হিসেবে আমরা ইউজ করছি পার্মানেন্ট মেথড। এগুলোকে কেন বলা হয়? আনটিল আনলেস তুই সার্জিক্যালি সেটাকে রিভার্স করছিস, ওটা পার্মানেন্ট মেথড। বা ও যদি নিজের ফেলিয়ার হচ্ছে, তাহলে সেটাকে আমরা ধরছি না রিভার্সিবল, সেটা অ্যাজ আ ফেলিয়ার ধরছি, ফেলিয়ার অফ দ্য প্রসিডিওর। ধর কোনো পেশেন্টকে আমরা ফিমেল স্টেরিলাইজেশন করার পরেও সে প্রেগন্যান্সি পজিটিভ বা একটোপিক তো হয়, নিয়ে প্রেজেন্ট করেছে, তা ওটা কিন্তু রিভার্সিবল হয়নি, ওটা ফেলিয়ার হয়েছে। তাহলে আমাদের এটা পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন, এটা তো একটা বটেই। সেকেন্ড হচ্ছে আমাদের কিছু মেডিকেল ইন্ডিকেশন থাকে। ধর কিছু কার্ডিয়াক ডিজিজ আছে যেগুলো একদম কন্ট্রা ইন্ডিকেশন প্রেগন্যান্সিতে। প্রেগন্যান্সি ক্যান ওয়ার্সেন অর অ্যাগ্রাভেট দ্য কন্ডিশন, যেমন সিভিয়ার পালমোনারি স্টেনোসিস, যেমন এইসেনমেঞ্জার সিনড্রোম, নাম শুনে থাকবি এটা। এই পেশেন্টদের আমরা শুরুতেই বলে দিই এটা গ্রেড 4 ক্যাটাগরি, যে এরা কন্ট্রা ইন্ডিকেশন ফর প্রেগন্যান্সি। ধর একবার প্রেগন্যান্সি আনইভেন্টফুল কোনোভাবে হয়ে গেছে, আমি কি আবার চাইবো যে সেকেন্ড টাইম? তার একটা হেলদি বেবি হয়ে গেছে, আমি নিশ্চয়ই আবার চাইবো না সেকেন্ড টাইম প্রেগন্যান্সি আসুক। যে কোনো সময় তার মেডিকেল কন্ডিশন ওয়ার্সেন হতে পারে ডিউ টু প্রেগন্যান্সি, পেশেন্ট মে ডাই অলসো। তখন তাদের ক্ষেত্রে আমরা অ্যাজ আ মেথড অফ পার্মানেন্ট কন্ট্রাসেপশন আমরা কি করে দিই? লাইগেশন করে দিই, বাইল্যাটারাল টিউবাল লাইগেশন। তাহলে এগুলো আমার মেডিকেল কিছু ইন্ডিকেশন আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোর মাইনর পেশেন্টে, যে নিজে হয়তো বুঝতেই পারছে না, তখন উইথ কনসেন্ট কার নেব? তার লিগ্যাল গার্ডিয়ান বা স্পাউসের কনসেন্ট নিয়ে আমরা স্টেরিলাইজেশন করে থাকি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার ইন্ডিকেশন। আচ্ছা, এবার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ ওভার বাকি মেথড আর অ্যাডভান্টেজ ওভার মেল স্টেরিলাইজেশন, দুটোই বলতে হবে। অ্যাডভান্টেজ ওভার বাকি মেথড তো এটাই যে পার্মানেন্ট, ফেলিয়ার রেট অনেক কম, পেশেন্টের ভুলে যাওয়ার, মনে থাকার, কোনো পিল নেওয়ার, এইসব মানে পেশেন্ট কমপ্লায়েন্স ইজ বেটার। হ্যাঁ, আর মেল স্টেরিলাইজেশনের থেকে কি অ্যাডভান্টেজ? আমাদের দেশে ফিমেলস আর অলওয়েজ দ্য সাবজেক্ট, ছেলেরা কখনোই কোনো অপারেটিভ প্রসিডিউরের গো থ্রু হতে চায় না। আর একটা কি সুবিধা, এটার জন্য জানতে হবে যে কখন আমরা করি। তাহলে আমি টাইপস গুলো বলি অ্যাকর্ডিং টু ইন্টারভ্যাল, টাইম গুলো, ঠিক আছে। তাহলে একটা টাইপ তোরা সবাই জানিস, যেটা সব থেকে কমনলি বলা হয়, সেটা হচ্ছে ইন্ট্রাসিজারিয়ান। এটা অন্য পয়েন্টে এলাম, কিন্তু এটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইমিং কি টাইপের লাইগেশন হয়, বাইল্যাটারাল টিউবাল লাইগেশন। তাহলে একটা টাইপ সবাই জানিস, ইন্ট্রাসিজারিয়ান। ডিউরিং সিজারিয়ান সেকশন, যার অলরেডি একটা 1 ইয়ারের বেবি আছে, এটা ধর মিনিমাম 1 ইয়ার হতে হবে, এটা ধর সেকেন্ড প্রেগন্যান্সি, আদারওয়াইজ হেলদি বাচ্চা, তাহলে আমরা কনসেন্ট নিই যে ও পেশেন্ট উইলিং, এটা সবসময় রিটেন কনসেন্ট। আর একটা কোয়েশ্চেন করা হয় যে ফিমেল স্টেরিলাইজেশনের জন্য কার কনসেন্ট দরকার? তুই বলবি অনলি পেশেন্ট, কখনোই স্পাউসের কনসেন্ট লাগে না। ওগুলো আগে লাগতো, এখন নতুন নিয়মে স্পাউসের কনসেন্ট, কারুর কনসেন্ট লাগে না, শুধু পেশেন্ট বললেই হবে। তাহলে একটা হচ্ছে আমার ইন্ট্রাসিজারিয়ান, এটা যেটা আমরা সিজারের সময় করি। আর একটা সেকেন্ড, যেটাকে বলা হয়, বল, এটা বলা হয় যে ইন্টারভাল লাইগেশন, ঠিক আছে। এটা আমরা যে কোনো টাইমে করতে পারি, আমাকে শুধু ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, যে ক্রাইটেরিয়া গুলো তোরা বললি। এবার বল ক্রাইটেরিয়া কি হবে, ইন্টারভাল লাইগেশনের ক্রাইটেরিয়া কি হবে, কাদেরকে আমি যে কোনো টাইমে পেশেন্টকে আমি রাখতে পারবো, যে হ্যাঁ পেশেন্ট যদি ক্যাফেটেরিয়া চয়েসে বলে যে আমি করাতে চাই বাইল্যাটারাল টিউবাল লাইগেশন, তাহলে আমি হ্যাঁ বলতে পারবো। কি ক্রাইটেরিয়া? প্রথম এজ 22 to 49, একদম একজন বাচ্চা থাকতে হবে, মোর দেন 1 ইয়ার এজ হতে হবে। হ্যাঁ, কনসেন্ট দিতে পারবে। না পারলে, যদি মাইনর হয়, মেন্টালি ধর আনহেলদি হচ্ছে, তাহলে ওর স্পাউস বা লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে কনসেন্ট দিতে পারবে। আর হচ্ছে যদি কোনো পেশেন্টের মেডিকেল কোনো কিছু হিস্ট্রি নেই, কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, যে এমন কিছু ধর ওর কার্ডিয়াক ইস্যুস আছে বা চেস্ট ইস্যুস আছে যে পেশেন্টকে অ্যানাস্থেসিয়া ক্লিয়ারেন্স দেবে না, তাহলে আমাকে তাকে ক্যান্সেল করতে হবে। তখন তাকে বলতে হবে যে তুমি হয় কপারটি ইনসারশন করো বা ওরাল কন্ট্রাসেপ্টিভ কন্টিনিউ করো, লাইগেশন করতে পারবো না। এটা আমি ইন্টারভেলদের কথা বলছি, ঠিক আছে। আদারওয়াইজ বাকিরা সবাই ইন্টারভেলের জন্য ক্যান্ডিডেট। আচ্ছা, এবার কখন করতে পারি, টাইমিংটা কি? 7 to 10 days after লাস্ট, না এটা তো ডেলিভারি নয়, এটা ওটা বলছি, এটা হচ্ছে ইন্টারভাল লাইগেশন। হ্যাঁ, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের 7 to 10 days এর মধ্যে। কেন 7 to 10 days এর মধ্যে? বেস্ট টাইমিং হচ্ছে উইদিন 7 to 10 days অফ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। কারণ একটা বল, একটা কমন সেন্স, প্রেগন্যান্সি রুল আউট করছি, পেশেন্টের পিরিয়ড হয়েছে মানে পেশেন্ট প্রেগনেন্ট নয়, তাহলে আমি আমার ইজি মেথড টু রুল আউট প্রেগন্যান্সি ওটাই।
হ্যাঁ, আর এখন আমরা যেটা করি ডে টু ডে প্র্যাকটিসে, আমরা অবশ্যই পেশেন্টের সাইকেল অনেক সময়তেই ঠিক থাকে না, পেশেন্টের হিস্ট্রি গন্ডগোল থাকে, অনেক সময় অনেকের ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়, সেটাকে সে ধরে নেয় যে তার পিরিয়ড হয়েছে, হয়তো রেগুলার ভাবে হয়েছে, আমরা অলওয়েজ একটা ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট আর একটা আল্ট্রাসাউন্ড করে নিই আদার কিছু প্যাথোলজি আছে কিনা দেখার জন্য। তাহলে এটা হচ্ছে আমার টাইম, এই টাইমের জন্য আইডিয়াল। ঠিক আছে, এবারে তুই যেটা বলছিস যে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে পিউরপেরাল লাইগেশন। পিউরপেরাল লাইগেশন আমরা কখন করতে পারি? আফটার ডেলিভারি, উইদিন বল বল বল। হ্যাঁ না, 1 উইক নয়, 48 আওয়ার্স তুই যেটা বলছিস ওটা ইয়ে আইইউসিডির জন্য, এটাও ওরকমই কাছাকাছি গেছিস, 72 আওয়ার্স। হ্যাঁ, উইদিন 72 আওয়ার্স পিউরপেরাল লাইগেশন বলা হয়। এবার পিউরপেরাল লাইগেশন একটা প্রচুর অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আছে? আলাদা করে পেশেন্টকে আর হসপিটাল অ্যাডমিশন করাতে হচ্ছে না। ফিমেল পেশেন্ট, আমাদের দেশে মহিলাদের বাড়ি ফিরে গিয়ে প্রচুর কাজ থাকে, বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হয়ে যায় তাদেরকে কেউ রেস্ট দেয় না। তাহলে আমি যদি ওই টাইমেই তাকে একটা লাইগেশন করে দিতে পারি, তাহলে দুটো জিনিসেরই রেস্ট সে একই সাথে পেয়ে যাবে। পরে আবার তাকে ডেকে কাউন্সিলিং করে লাইগেশন করে, তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স অনেক ভালো, ইজিলি পেশেন্ট তোর কাছে অ্যাভেলেবেল। পেশেন্ট হসপিটালে আছে, অ্যাডমিটেড আছে, যা ইমিডিয়েটলি যার নর্মাল ডেলিভারি হয়েছে, আর একটা ইউট্রাসের সাইজ বড় থাকে, তো আপ টু আম্বালিকাস থাকে, আমার টিউব মানে অপারেটিভ প্রসিডিওরটা অনেকটা ইজি হয় ফর সার্জন। আমি যদি সার্জনের দিকে দেখি, অনেক ইজিলি টিউব খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ ফর পিউরপেরাল লাইগেশন। ঠিক আছে, এটা একটা হলো। আর একটা হচ্ছে লাইগেশন উইথ মেডিকেল অ্যাবর্শন, এমটিপি। ধর কোনো পেশেন্ট কন্ট্রাসেপটিভ ফেলিয়ার বা এমটিপি যে ক্রাইটেরিয়া গুলো জানিস তোরা, এবার পেশেন্ট আমার কাছে এসছে এমটিপি করাবে, আমি হয়তো ডিএ নিয়ে একটা প্রসিডিওর করব, পেশেন্ট তার সাথে লাইগেশন করে নিতে চাই, সেম সেটিং এ হয়ে যাবে, তাহলে উইথ এমটিপি একটা হয়। ঠিক আছে, তাহলে এগুলো আমার মোটামুটি টাইম অ্যাকর্ডিং টু টাইম, এটা টাইপস অফ লাইগেশন। এবারে আমি স্টেপসে আসি। হ্যাঁ, স্টেপসে এলে তোরা বুঝতে পারবি যে লাইগেশনের যে টাইপ অফ অপারেশন সেটার অনেকগুলো ভাগ আছে। আমি প্রথমে একটা একটা করে বলবো। একটা হচ্ছে তোর ল্যাপারোটমি করে, হ্যাঁ ল্যাপারোটমি করে, একটা হচ্ছে মিনি ল্যাপারোটমি, একটা হচ্ছে ল্যাপারোস্কোপি, আর একটা রুট ওয়াইজ, এগুলো আমি অ্যাবডোমিনাল বললাম, আর একটা ভ্যাজাইনাল লাইগেশনও হয়। আগেকার দিনে হতো, খুব কম এখন প্র্যাকটিস করা হয়, বাট হয়। ঠিক আছে, তাহলে আমি ল্যাপারোটমিতে যেভাবে লাইগেশন করা হয় বলছি, একটু মন দিয়ে শুনে নিবি। ওটি শুরুতে যা যা ছিল মেলে সেম হচ্ছে ফিমেলে। প্রথমেই হচ্ছে আমার কনসেন্ট, পেশেন্ট কাউন্সিলিং, পেশেন্ট রিটেন কনসেন্ট দেবে, সবগুলোতেই সেম হবে। পেশেন্টকে আমাকে মেথডটা প্রস এন্ড কনস সব ভালো করে বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে কি বোঝাবি? ধর পেশেন্ট এলো তোদের কাছে, কি বোঝাবি তোরা? একজন কেউ ভলান্টিয়ার করে বল, প্র্যাকটিস ক্লাস তো বল। তোর কাছে এলো ধর পেশেন্ট, ধর ওর বাড়িতে দুটি বাচ্চা আছে, বড় বাচ্চার বয়স 7 বছর, ছোট বাচ্চার বয়স 5 বছর, তোর কাছে ইন্টারভাল লাইগেশনের জন্য এসেছে, তুই কি বোঝাবি বল? পেশেন্টের বয়স ধর 31 বছর। হুম 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 জোরে বল, নাহলে ওরা শুনতে পাবে না। সবাই শোন, কিন্তু ও যে পয়েন্টগুলো বলছে নিজেদের পয়েন্ট অ্যাড করবি তারপর। হ্যাঁ, পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন। হ্যাঁ, ফেলিয়ার রেট ভেরি লেস। হ্যাঁ, কমপ্লিকেশন মিনিমাল, মানে তো ওর ডেঙ্গু ম্যালেরিয়া অনেক কিছুই হতে পারে হসপিটালে এটার জন্য। আচ্ছা, আর ছোট প্রসিডিওর ডে কেয়ারে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। আচ্ছা, পেশেন্টকে যখন ভালো দিক বলছি, খারাপ দিকও বলে নিতে হবে। হ্যাঁ, এইটা খুব ভালো পয়েন্ট, সেম সেম কোয়ারি থাকে। এবার কি কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, পেশেন্টকে বোঝাতে হবে যে না, এইটারও মিনিমাল কিছু ফেলিয়ার রেট আছে। ঠিক আছে, এটা পেশেন্টকে বোঝাতে হবে যে এটা আমাদের হাতে নেই, মেডিকেল সায়েন্সের কিছু ফেলিয়ার রেট পার্মানেন্ট লাইগেশনেরও, ফিমেল স্টেরিলাইজেশনেরও আছে, এটা বলতে হবে। আর তুই যেটা বললি যে ইমিডিয়েট অল্প একটু পেইন হতে পারে, হেমাটোমা, এগুলো আমরা শুরুতে বিশাল কিছু কাউন্সিলিং করি না, হেমারেজটা বলি, তাহলে পেশেন্ট ঘাবড়ে আর কনসেন্টই দেবে না। ঠিক আছে, যাই হোক, এবার আমি স্টেপস গুলো বলি। তাহলে হ্যাঁ, এবারে কোথায় কোন সেটআপে করা হবে?
ডে কেয়ার সেটআপ বলতে পারিস, কিন্তু আমাদের প্রিকশন এন্ড প্রিপারেশন দুটোই মাথায় রাখতে হবে। যে যেহেতু এটা আমরা ল্যাপারোটমি করছি, যদি কোনো আনওয়ান্টেড কমপ্লিকেশন হয় তাতে যেন আমরা সারাউন্ডিংস, আমার অ্যানাস্থেশিয়া, ইনস্ট্রুমেন্ট সব যেন অ্যাভেলেবেল হয়। হতে পারে ডে কেয়ার সেটিং এ হবে, বাট প্রিকশন তোর প্রিপারেশনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট যেই সেটআপ গুলোতে আমার ফিমেল স্টেরিলাইজেশন হয় সেই সেটআপ গুলোতে এটা করা হয়, ঠিক আছে? এবারে পেশেন্ট আমার কাছে রেডি হলো। অ্যানাস্থেশিয়া, অ্যানাস্থেশিয়া কি দেওয়া হয়? অ্যানাস্থেশিয়া দেখ যার যেটা চয়েস, স্পাইনাল, এপিডুরাল। অনেকে এরকম এফিশিয়েন্ট আছেন সার্জন যারা 10 মিনিটে লাইগেশন করে দেন, তো তারা বলেন যে টিভা ইজ এনাফ, টিভা মানে শর্ট অ্যানাস্থেশিয়া বা সিডেশন ইজ এনাফ। তো ওটা টাইমের উপর ডিপেন্ড করে। এবার যেটা ল্যাপারোস্কোপিতে হয়, ল্যাপারোস্কোপিতে জেনারেলি জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, নিউমোপেরিটোনিয়াম তৈরি করতে হয়। তাহলে এগুলো হচ্ছে তোর প্রেফার্ড চয়েস অফ অ্যানাস্থেশিয়া। হলো পেশেন্ট সুপাইন পজিশনে, সেম ভাবে আমরা ড্রেসিং করছি, ড্রেপিং করছি। এবার আমি ল্যাপারোটমি, যেটা ওপেন মেথড, ওটা বলছি। কি করা হয় নরমালি ইন্টারভাল লাইগেশনে? সিম্ফাইসিস পিউবিস থেকে মোটামুটি 1 to 2 সেন্টিমিটার উপরে লোয়ার অ্যাবডোমেনে একটা ফিনেস্ট্রেল ইনসিশন যেখানে দেওয়া হয়, সেখানে 3 to 4 সেন্টিমিটারের একটা ইনসিশন দেওয়া হয়। 3 to 4 সেন্টিমিটার, ঠিক আছে? লোয়ার অ্যাবডোমেনে দিচ্ছি, ফিনেস্ট্রেল ইনসিশন যেখানে দেওয়া হয় ওইখানেই দেওয়া হয়। 3 to 4 সেন্টিমিটারের একটা ইনসিশন দিলাম। সেম ওয়েতে আমাকে রেক্টাল শীটটা ইনসিশন দিতে হলো। আমাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকতে হবে, তো মাসেলটাকে আমি স্প্লিট করে পেরিটোনিয়ামের মধ্যে দিয়ে ঢুকে গেলাম, হয়েছে। এবারে কেউ বলবি না যে ইউট্রাস বের করা হয়। ইউট্রাস ইজ নেভার এক্সটেরিয়রাইজড আদার আনটিল কোনো অন্য কিছু তোর ইন্ডিকেশন থাকছে। আমরা অলওয়েজ প্যালপেট করি। প্যালপেশন মেথডে আমরা টিউবকে আইডেন্টিফাই করি। কিভাবে প্যালপেট করি? হয় তোর ইন্ডেক্স ফিঙ্গার বা ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গারকে আমরা ইনসার্ট করি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। ইনসিশন আমি দিয়ে দিয়েছি, তো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইনসার্ট করলাম। প্রথম আমরা যেটা প্যালপেট করি সেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ ফান্ডাস অফ ইউট্রাস। হ্যাঁ, অ্যানাটমিটা মাথায় রাখতে হবে সবাইকে। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্টার করে আমি পিছনের দিকে যাব, ঠিক আছে? ফান্ডাসের পোস্টেরিয়র সারফেস প্যালপেট করতে করতে আমি টিউব পেয়ে যাব। প্যালপেট করতে করতে ধর আমি যদি রাইট হ্যান্ডেড পারসন হই, পেশেন্টের রাইট সাইডে থাকি, আমরা জেনারেলি লেফটটা আগে করি, ঠিক আছে? এটা হয়ে যায়। জিতে যেতে আমরা টিউবটা পাবো, ঠিক আছে? এবার আমি একটা অ্যালিস টিস্যু ফরসেপ নেব, সেম, বা ব্যাবকক নিতে পারি, হ্যাঁ। দিয়ে আমি সেম ভাবে টিউবটাকে পুল আউট করব। এবার আমি যে টিউবই পেয়েছি, রাউন্ড লিগামেন্ট পাইনি, সেটা আমাকে কনফার্ম করতে হবে বাই ফিমব্রি। আমাকে ফিমব্রিটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? যে আমি ফিমব্রি দেখতে পেয়ে গেলাম, আমি বুঝে গেলাম আমি টিউবে গেছি। এবার আমার শুরু হবে লাইগেশন, ঠিক আছে? এখানে আমার কি আছে, এই জায়গাটায় যেটা থাকে এটা কি? হ্যাঁ, মানে মেজোসালপিংস। টিউবটাকে আমরা স্যালপিংস বলি, তার চারিপাশে পেরিটোনিয়ামের যে পার্ট, এটা মেজোসালপিংস। ওভারি তো পিছনের দিকে আমরা সবাই জানি। এবারে হচ্ছে আমার মেথড অফ, মানে অপারেটিভ মেথড অফ স্টেরিলাইজেশন। মোস্ট কমনলি আমরা কোন টেকনিকটা করি? তুই যেটা বলছিস যে ব্লান্ডেল, উনি হচ্ছেন এনেছিলেন ফিমেল, মানে বাইল্যাটারাল টিউবাল লাইগেশন, ওটা জিজ্ঞেস করতেই পারে। ভালো মনে রেখেছিস তুই। ব্লান্ডেল উনার আবিষ্কার। কিন্তু আমরা যে টেকনিকটা মোস্ট কমনলি করি সেটা হচ্ছে সবথেকে এফেক্টিভ আমাদের কাছে ওপেন মেথডে, সেটা হচ্ছে পোমেরয়েজ টেকনিক। পোমেরয়েজ টেকনিকে আমরা কি করি, এরকম একটা লুপ আমি তৈরি করে নিয়ে এলাম, ঠিক আছে? এই ধর আমার, সবাই দেখতে পাচ্ছিস শেষ অবধি? এই যে গল্প করছিস তোরা দুজন, দেখতে পাচ্ছিস কার মেথড বললাম যেটা আমরা সবথেকে? হ্যাঁ, শুনেছে, গল্প বললেও শুনেছে। যাই হোক, আমরা এরকম ভাবে বের করে নিয়ে এলাম অ্যালিস টিস্যু ফরসেপ দিয়ে। তারপর ক্যাটগার্ড দিয়ে এখানে একটা লুপ দিয়ে টাই করে, এখানে একটা লুপ দিয়ে টাই করে, এই অংশটা মোটামুটি এটা 1.5 সেন্টিমিটার মতো অংশ ওপর লুপটার ওপর আমি কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমার লুপ দুটো থেকে গেল। আচ্ছা, এবার আমরা তো জানি যে ক্রমিক ক্যাটগার্ড হচ্ছে অ্যাবজর্বেবল সুচার। 7 দিনের মধ্যে ওটা সুন্দরভাবে, হ্যাঁ তুই লোয়ার অ্যাবডোমেনে ইনসিশন দেবো, ফেনেস্ট্রেন ইনসিশন যেখানে আমরা দিচ্ছি। সো এবার মোটামুটি 3 to 4 সেন্টিমিটার ইনসিশন দিলাম। ইনসিশন দেওয়ার পর স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুর পর আমাদের কি আছে? রেক্টাস শীথ আছে। একইভাবে এইটুকু হলে কি হবে, আমাকে রেক্টাস শীথ খুলতে হবে, ওটা তো টাফ স্ট্রাকচার, আমি তো এরকম ভাবে যেতে পারছি না। রেক্টাস শীথ খুললাম, খুলে
মাসেল দুটোকে একটু স্প্লিট করে নিলাম। ওখানে দেখবি যখন লাইগেশন করা হয়, ইন্টারভাল লাইগেশন, ইন্ট্রাসিজারিয়ান নয়, ছোট ছোট ইনস্ট্রুমেন্ট থাকে, ছোট একটা মরিস রিট্রাক্টর থাকে, ছোট ছোট ডিভার্স ডয়েন্স এগুলো থাকে। তারপর আমি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকলাম, ক্যাভিটিতে ঢুকে প্যালপেট করে আমি মোটা ইউট্রাস তো আমরা প্যালপেট করেছি, ইউট্রাস যেটা বুঝলাম হ্যাঁ এটা আমার ইউট্রাস, ইউট্রাসের পোস্টেরিয়র সারফেস দিয়ে দুটো আঙুল, অনেক সময় একটাই আঙুল ইনসার্ট করা যায়। প্যালপেট করতে করতে এলাম যে আমি ফিল করতে পারছি এটা আমার টিউব, টিউব একটা লম্বা সফট স্ট্রাকচার। করতে করতে আমি টিউবটাকে তুলে আনলাম অ্যালিস দিয়ে। হ্যাঁ, এবার কনফার্ম হলাম হচ্ছে এন্ডে ফিমব্রিটা দেখে। ঠিক আছে, তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা আমার লেফট সাইডের টিউব। এবার আমি শুরু করছি লেফট সাইডে করা। যদি আমি এটা করতে গিয়ে অ্যাডহেশন পাই যে আমি টিউব বের করতেই পারছি না, তখন মিনিমাল অ্যাডিশিওলাইসিস করতে পারি, আমরা করি এটা টিউবটাকে জাস্ট আলাদা করার জন্য। আমাকে তো টিউবেক্টমিটা সাকসেসফুলি করতে হবে। এবারে যেটা মোস্ট কমনলি করা হয় সেটাই আমি বলছি পোমেরয়েস টেকনিক। ঠিক আছে, পোমেরয়েস টেকনিকে এটা হচ্ছে বাবা হেডটা তো রে বাজে অবস্থা। এটা আছে, এই টিউবটা যাচ্ছে, এটাকে আমি লুপ করে তুলে নিয়ে আনলাম, এরকম আমার লুপ হলো, এখানে একটা ক্যাটগার্ড, এখানে একটা ক্যাটগার্ড। ঠিক আছে, ওপরটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে কি হবে, এবারে তাহলে কেটে বাদ দেওয়ার পর জিনিসটা তো এরকম দাঁড়ালো, এরকম পাশাপাশি দুটো থেকে গেল। এবার আগে সিল্ক ইউজ করা হতো, এখন ক্যাটগার্ড কেন ইউজ করা হয়? হ্যাঁ, সিল্কে কি হতো, সিল্ক অ্যাবজর্ব হতে বহুদিন সময় লাগতো। তাহলে ধর এরকম দুটো টিউব যদি পাশাপাশি থেকে যাচ্ছে, তো টিস্যু তো এ তো আবার গ্রোথ করে সেম রিক্যানালাইজেশন হয়ে গেল, তাহলে আমার কোনো লাভ হলো না, আমার প্রসিডিউরটা ফেলিয়ার হয়ে গেল। কিন্তু যেই মোমেন্টে আমি এটা ক্যাটগার্ড দিয়ে করছি, কদিনের মধ্যে এটা তোর অ্যাবজর্ব হয়ে গেল, দিয়ে ওই দুটো ব্লান্ট এন্ড হয়ে গেল। তারপর এই যে তুই মেসোসালপিংসটা দেখছিস, একটা এখানে থেকে গেল, একটা মেসোসালপিংসের এইখানে থেকে গেল, এরকম ভাবে থেকে গেল আমার টিউবটা। তাহলে এতটা ডিস্টেন্সে চলে গেল দুটো টিউবের দুটো প্রক্সিমাল আর ডিস্টাল পার্ট, তাহলে কি আর ওটা সহজে রিক্যানালাইজেশন হবে? হবে না। এই জন্যই ক্রোমিক ক্যাটগার্ড ইউজ করা হয়। এটা জিজ্ঞেস করতে পারে যে আগে সিল্ক ইউজ করা হতো, এখন ক্যাটগার্ড কেন ইউজ করা হয়। তাহলে এটা যেটা বললাম এটা পোমেরয়েস টেকনিক। ঠিক আছে, আর একটা টেকনিক আছে, ওটাও খুব এফেক্টিভ, ওটাতে ফেলিয়ার রেট আরো কম। সেটাকে কি বলা হয়? অনেকগুলো নাম আছে, পার্কল্যান্ড। তাহলে এটাও পি দিয়ে পোমেরয়েস, এটাও পি দিয়ে পার্কল্যান্ড। ঠিক আছে, আচ্ছা পার্কল্যান্ড মেথডে কি করা হয়? আচ্ছা ওটা ওই দিকটা দেখালাম, সবাই দেখতে পাচ্ছিস, এটা এই দিকটা দেখাই। হ্যাঁ, সেম ভাবে আমি একটা পোর্শন অফ টিউব এইভাবে অ্যালিস দিয়ে তুলে নিলাম। হ্যাঁ, এবার নিচে এই যে আমার নিচে যে মেসোসালপিংস আছে না, এই মেসোসালপিংসটাকে আমি এরকম করে স্ট্রেচ করে করে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে কেন ছাড়লাম? পুরো টিউবটাকে আলাদা করে নিলাম। ঠিক আছে, টিউবটাকে আলাদা করে সেম এখানে একটা লুপ করে এখানে একটা লুপ করে দুদিকে কেটে দিলাম। এটা যেমন এরকম লুপ করে আমি বেঁধে কেটেছিলাম, এটা যাতে আরো মানে আমি চান্সেস কমিয়ে দিলাম ফর রিক্যানালাইজেশন। আমি ছাড়িয়ে দিলাম তো মেসোসালপিংস থেকে, মেসোসালপিংসটার জন্য টিউবটা কাছাকাছি থাকছে, আরো দূরে চলে গেল দুটো এন্ড, তাহলে এটা একটা এন্ড এখানে থেকে গেল, একটা এন্ড এরকম ভাবে মেসোসালপিংসটা আছে, একটা এন্ড এখানে থেকে গেল, আরো দূরে দূরে চলে গেল, তাহলে ভেরি লেস চান্স অফ রিক্যানালাইজেশন। কিন্তু এটা করতে আমার টাইম লাগবে। তাহলে ইজিয়েস্ট মেথড কিন্তু পোমেরয়েস, খুব ইজিলি হয়ে গেল। দেখলি তো যেরকম ভাবে বললাম 10 মিনিটে হয়েই যায়। এটা করতে এই জায়গাটাকে আমাকে টিউব থেকে সেপারেট করতে হচ্ছে, এবার ওই জায়গাটা ভেরি ভাস্কুলার, সেপারেশনের সময় আমাকে এমন অ্যাভাস্কুলার প্লেন দিয়ে ঢুকে ঢুকেই সেপারেট করতে হবে, তবে গিয়ে টিউবটা মেসোসালপিংস থেকে আলাদা হবে। আদারওয়াইজ একটা ছোট প্রসিডিউরে আমার হেমারেজ শুরু হবে, সেটা তো আমি চাই না কখনো হোক। এটা হলো আমার পার্কল্যান্ড। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখ, তোদের এর আগে হয়েছে? হ্যাঁ, ক্যাটগার্ড, অলওয়েজ ক্যাটগার্ড, এখন সব ক্যাটগার্ড বা ক্রোমিক ক্যাটগার্ড। এর আগে স্টেরিলাইজেশনের ক্লাস হয়নি, তোরা লিখছিস নামগুলো মনে থাকবে তো? স্যারের বইয়ে সব আছে, পড়লে সব পেয়ে যাবি। ঠিক আছে, আজকে গিয়ে পড়ে নিবি একবার। আচ্ছা, এবারে এরপর আরেকটা মেথড আছে যেটাকে আরভিং মেথড বলে, IRVING, আরভিং মেথড। হ্যাঁ, ওটা আরো ভালো। ওটাতে কি করা হয়? মেথডস, ওটাতে ফেলিয়ার রেট একদম লেস দেন 0.1%। ওটাতে কি করা হয়? এই যে যেখানে বুঝতে পারবি না আমাকে বলবি, বুঝতে না পারলে বলবি, মাথায় ঢুকছে? আমি লাস্টে জিজ্ঞেস করবো কিন্তু কে কোন স্টেপসটা কি বুঝলি। আমার একদম ভালো লাগছে না তো মার্কার গুলোকে। আরভিং মেথডে কি করা হচ্ছে, আমি একটা সাইডই আঁকছি, সেম ভাবে আমার এরকম টিউব, সেম ভাবে আমি টিউবটাকে লুপ করে বের করে আনলাম। ঠিক আছে,
তারপর যেটা করলাম, দুদিকে লুপ করে আমি কেটে দিলাম, কাট এন্ড পেয়ে গেলাম তো দুটো সেম, ওই কেটে লাইগেশন অফ দি সেম। এরপর কি করছি, এই যে কাটা এন্ডটা না, প্রক্সিমাল যে কাটা এন্ডটা, সেটাকে আমি ইউট্রাসের মায়োমেট্রিয়ামের মধ্যে একটা টানেল বানিয়ে রেখেছিলাম, সেই টানেলের মধ্যে বাড়ি করে দিলাম প্রক্সিমাল এন্ডটাকে। ঠিক আছে, ডিস্টাল এন্ডটা দেখ এখনো মেসোসালপিংসে আছে। ঠিক আছে, তোরা একটু আগে বলছিলিস না ব্রড লিগামেন্ট, ডিস্টাল এন্ডটাকে আমি ব্রড লিগামেন্টে বাড়ি করে দিলাম। তাহলে কি এরা কোনোদিনও একসাথে হতে পারবে? কোনোদিনই পারবে না, যতক্ষণ না আমরা অপারেশন করে আবার নতুন টিউব বানিয়ে দেবো। তাহলে এইটা ভীষণ এফেক্টিভ মেথড, মানে নিজে থেকে ফেলিয়ার রেটের নেই বললেই চলে। বুঝতে পারলি সবাই? যেরকম আমি পার্কল্যান্ডে দুটো কেটেছিলাম, সেম কাটলাম, টাই করলাম, টিউব দুটোর এন্ড পেলাম, ওদের 3 সেন্টিমিটার আমি কেটে দিলাম। এবার প্রক্সিমাল এন্ডটাকে আমার অলরেডি ক্রিয়েট করা একটা টানেল আছে মায়োমেট্রিয়ামে, সেখানে আমি বাড়ি করলাম, ইউট্রাসের মধ্যে চলে গেল, ও কোনোদিনই বেরোতে পারছে না। আর এটাকে আমি ব্রড লিগামেন্টে, ডিস্টাল এন্ডটাকে আমি ব্রড লিগামেন্টে বাড়ি করলাম। তুই দেখতে পাচ্ছিস তোর জায়গা থেকে? এটা হয়ে গেল আমার আরভিং মেথড। ঠিক আছে, এটা ভেরি এফেক্টিভ, ফেলিয়ার রেট নেই। এগুলো এত মেথড কেন এসেছে? ফেলিয়ার দেখার পরেই তো সায়েন্টিস্টরা নতুন নতুন মেথড এনেছেন যে এর থেকে ভালো, এর থেকে বেটার কি করা যায়, তাই না? যেটাতে ফেলিয়ার হবে না। আমরা কিন্তু সবথেকে ইজি, তোরা এখনো বুঝতে পারছিস যে পোমেরয়েজ টেকনিক, ওটাই আমরা সবথেকে বেশি, হ্যাঁ তাই বলে কোনো সার্জন করছে না তা নয়, অনেকেই করছেন অন্য মেথড গুলো, আমরা ডে টু ডে বেশি ওটাই প্র্যাকটিস করা হয়। আর একটা মেথডের নাম একটু কষ্ট করে জেনে রাখ, সেটা হচ্ছে যে ক্রোয়েনার্স মেথড, বা যেটাকে ফিম্ব্রিয়েক্টমি বলা হয়। ফিম্ব্রি, এই যে লাস্টে ফিম্ব্রিয়েক্টমি, জাস্ট ফিম্ব্রিটাকে কেটে দেওয়া হয়, একইভাবে বের করে না, ফিম্ব্রিটাকে আমি কেটে দিলাম, এর ফিম্ব্রি নেই, মনে কর এর দুদিকে ফিম্ব্রি নেই। এবার এইটা হচ্ছে পার্মানেন্ট মেথড। এই মেথডটা হয়ে গেলে, যে পেশেন্টের ফিম্ব্রিয়েক্টমি, ক্রোয়েনার্স মেথড হয়ে গেছে, তার কোনোদিনই আর রিভার্স করা যায় না। তাহলে এটা ওর একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারিস, আর অ্যাডভান্টেজ বলতে পারিস যে এর কোনো ফেলিয়ার রেট নেই। ঠিক আছে, তো ওই জন্যই উনি যেসব কি, এবার এটা কোন পেশেন্টে প্র্যাকটিস করা হয়, এই যে ঠিক বলবো না, দেখ এমন অনেক পেশেন্ট আমরা ডে টু ডে পাই, যার ধর 3 টাইমস 4 টাইমস সিজারিয়ান সেকশন হচ্ছে উইথ গ্রেড 4 বা গ্রেড 3 সিভিয়ার এন্ডোমেট্রিওসিস। এত অ্যাডিশন হয়ে আছে যে আমি টিউবই খুঁজে পাচ্ছি না, কোথায় আমি টিউবাল লাইগেশন করব। ইউটেরাসের অবস্থা খারাপ, পেশেন্ট মাস্ট নিড লাইগেশন। পেশেন্টের যদি নেক্সট টাইম প্রেগন্যান্সি আসে তো অবধারিত রাপচার হবে, পেশেন্ট মানে ওর লাইফ রিস্ক হয়ে যাবে। তখন সেই সব ক্যান্ডিডেটদের আমরা ফিম্ব্রিয়েক্টমি করে দিই, যে যার লাগবেই, কিন্তু আমি টিউবের স্ট্রাকচার ঠিক নেই, আমি ভালো করে টিউব এতটাই অ্যাডহেয়ার যে টিউব ছাড়ানো যায় না। এরকম প্রচুর পেশেন্ট থাকে গ্রেড 4 এন্ডোমেট্রিওসিসে, টিউব আমরা বুঝতেই পারি না, কিন্তু সামহাউ ফিম্ব্রি ক্যান বি আইডেন্টিফাইড। তাদের ক্ষেত্রে আমরা এটা করি, যাদের সেটাও হয় না তাদের অন্য মেথড। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোর ল্যাপারোটমিতে করা মেথড। ঠিক আছে, তাহলে কি কি বললাম? মোস্ট কমনলি করা হয় পোমেরয়েজ টেকনিক, এছাড়া পার্কল্যান্ড আছে, আরভিং আছে। আরভিং খুব ভালো মেথড একটা, যে বুঝে গেলি, স্টেপসটা বুঝেছিস সবাই। তারপর হচ্ছে আমার এই মেথডটা ক্রোয়েনার্স মেথড, এছাড়া আরেকটা মেথড আছে উচিডা, উচিডা আছে, ম্যাডলেনার্স একটা মেথড আছে, ল্যাপারোটমি। ঠিক আছে, হ্যাঁ ক্রোয়েনার্স মেথড, উনি ওটা ইনভেন্ট করেছেন, উনি ডেভেলপ করেছেন মেথডটা। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে ল্যাপারোটমি করে। এবার ল্যাপারোটমি করতে গেলে তো আমাকে একটা বড় ইনসিশন দিতে হচ্ছে, তো ওটা তো ওই সেম ইনসিশনের জন্য কিছু আমার হেমাটোমা, রেক্টাশিড হেমাটোমা হতে পারে, পেশেন্টের একটা পেন হতে পারে। তো আমাদের সায়েন্টিস্টরা ভাবলেন যে যদি আমি শুধু একটা আঙ্গুল ইনসার্ট করে টিউবটাই বের করে আনছি, তাহলে কেন না মিনি ল্যাপারোটমি করে দেবো। সেই একই, একদম ছোট করে ইনসিশন দিতে হচ্ছে, 1 সেন্টিমিটার ইনসিশন দেওয়া হয় মিনি ল্যাপারোটমিতে। কিন্তু মিনি ল্যাপারোটমির জন্য আমার একটা জিনিস রিকোয়ার্ড হয়, সেটা হচ্ছে, তুই বল, মিনি ল্যাপারোটমিতে আমি এইটুকু একটা ইনসিশন দিচ্ছি, যদি আমার এরকম ইউট্রাস এদিক ওদিক হয়, তাহলে তো আমাকে অনেকক্ষণ ধরে প্যালপেট করতে হচ্ছে, বরং ওটা বেশি কাম্বারসাম হয়ে যাবে। তাহলে আমাকে কিছু একটা করতে হবে যেটা তুমি ইউট্রাসটা স্টেবল থাকে, এবং আমি যেখানে ফিঙ্গারটা ইনসার্ট করছি সেই জায়গাতে মোটামুটি আমি ওই সাইডের ইউট্রাসটা পেয়ে যাই। তাহলে আগের দিন কে কে ল্যাপারোটি দেখতে গেছিলি, একটা ভ্যাজাইনাল ম্যানুপুলেটর ইনসার্ট করতে হয় মিনি ল্যাপারোটমিতে। তোর অ্যাসিস্ট্যান্ট থাকবে ভ্যাজাইনাল সাইডে, তুই বলবি আমি রাইট সাইডটার টিউবটা লাইগেশন করতে চাই, সে ম্যানুপুলেটরটাকে এদিকে নিয়ে যাবে, তোর রাইট সাইডটা এক্সপোজ হবে, তুই রাইট টিউবটাকে পুল আউট করতে পারবি। কেউ কেউ দেখেছিস আগের দিন ল্যাপারোস্কোপিটা? তুই দেখেছিস না? ভ্যাজাইনাল ম্যানুপুলেটর যেটা সাইডে আমি বসেছিলাম দেখেছিলি? এরকমই একটা আমরা ইনসার্ট করি, ঠিক আছে, ইউট্রাসের মধ্যে। যদি সে এই ডিরেকশনে নিয়ে যায়, তাহলে যখন আমি
লেফট টিউবটা দেখতে চাইছি, তখন আমি কোন ডিরেকশনে নিয়ে যেতে বলবো ম্যানিপুলেটরটাকে? রাইট সাইডে, যেটা আমার ঠিক ইনসিশনের কাছে। এখানে আমার ইনসিশনের কাছাকাছি আমার এই জিনিসটা চলে আসে। আবার যখন রাইটটা করতে চাইবো আমি বলবো ওইদিকে নিয়ে যেতে, যাতে আমার এটা এই জায়গায় চলে আসে। তাহলে মিনি ল্যাপারোটমিতে আর কিছুই নয়, ছোট ইনসিশন দেওয়া হয়, স্ট্যাপ করে ঢুকে যাওয়া হয় রেক্টা শিদের মধ্যে, বা হয়তো এতটাই ছোট দেওয়া হলো একটা কি দুটো সুচার লাগলো, তারপর প্রসিডিওরটা করা হয়। প্রসিডিওরটা সেম, তুই পোমেরয়েজ কর, পার্কল্যান্ড কর, যাই কর, বেশিরভাগ পোমেরয়েজই করা হয়। ওইটুকু পোর্ট দিয়ে পোমেরয়েজই করতে পারবি, অন্য কিছু তো করা যায় না। তাহলে তোরা ল্যাপারোটমি জানলি, ফিমেল স্টেরিলাইজেশনে মিনি ল্যাপারোটমি জানলি। সবাইকার কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, কথা শুরু হয়ে গেছে। এই অবধি কি বুঝতে পারিসনি বল? হ্যাঁ, না বাড়ি নয়, শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ বল। না ওরকম নয়, দেখ এই জন্যই বলছি কোশ্চেন করলে কত আইডিয়া ক্লিয়ার হয়। তোরা লাইগেজ, তোদের অ্যাকচুয়ালি ওটি দেখিসনি বলে বুঝতে পারছিস না। আমি পুরোটা আঁকছি না, টিউবটা আঁকছি। হ্যাঁ, টিউবটা তুই পুল আউট করলি তো, এটা হচ্ছে তো টিউবটা, আমি পুল আউট করলাম, ঠিক আছে। পোমেরয়েজ যেটা আমরা করি, এখানে আমি একটা টাই করি। পুল আউট করা টিউবটা, এটার মধ্যে কিন্তু দুটো পোর্শন অফ টিউবই আসছে, আমার প্রক্সিমালও আসছে, ডিস্টালও আসছে। যেই আমার টাই হয়ে গেল, এখানে মোটামুটি 1.5 সেন্টিমিটার রেখে এখান থেকে আমি কেটে দিলাম। এবারে দেখ দুদিন পর কি হবে, ওর এই টাই করা পোর্শনটা ধীরে ধীরে সুচারটা অ্যাবজর্ব হয়ে যাবে তো। হ্যাঁ, একটা পোর্শন অফ টিউব আমার এইদিকে চলে গেল, একটা পোর্শন অফ টিউব আমার এইদিকে চলে গেল। মেসোসালপিংস তো আমার আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার পোমেরয়েজ। পার্কল্যান্ডে আমরা যেটা করি, পার্কল্যান্ডে আমরা ওই একসাথে বাঁধার রিস্কটা নিই না, আরো বেটার করার জন্য। এটা হচ্ছে আমার টিউব, এই হচ্ছে আমার মেসোসালপিংস আছে। হ্যাঁ, আমি কি করি, আমি এই জায়গার যে মেসোসালপিংসটা না, অ্যাভাসকুলার স্পেস দেখে এই জায়গাটার মেসোসালপিংসটাকে পুরো ডিসেক্ট করি, টিউবটাকে সেপারেট করি। তো ওটি দেখতে হবে এইরকম। এটা ধর ছাড়িয়ে দিলাম, আমি যে মেসোসালপিংসটা আঁকছিলাম ছাড়িয়ে দিলাম, এটা নিচে চলে এলো। হ্যাঁ, এবারে আমি এখানে একটা লুপ করলাম, এখানে একটা লুপ করলাম, ঠিক আছে, আলাদা করে। লুপ মানে ক্যাটগাট, এখানে একটা ক্যাটগাট বাঁধলাম, এখানে একটা ক্যাটগাট বাঁধলাম, 3 সেন্টিমিটার পোর্শন আমি কেটে দিলাম। তাহলে এরপরে কি হলো, এই টিউবটা আমি নিজের হাতেই রাখলাম ব্যাপারটা, ওটা আমি ছেড়ে দিয়েছিলাম যে ক্যাটগাট অ্যাবজর্ব হবে, দুটো দুদিকে চলে যাবে। এটা আমি এখানটা ডিসাইড করে নিজেই দুটো দুদিকে পাঠিয়ে দিলাম, মানে ওই যদি হয়ে যায় রিক্যানালাইজেশন, ওই রিস্কটুকু আমি রাখছি না। এটা এইদিকে চলে এলো, এটা এইদিকে চলে এলো, আর কিছুটা আমার তো মেসোসালপিংস ছাড়ানো আছে, এরপর মেসোসালপিংস হয়ে গেল। তাহলে এটা কাছাকাছি আসার চান্সেস অনেক কম, ঠিক আছে। এইটাই যখন আগে পোমেরয়েজটা যখন আগে সিল্ক দিয়ে করা হতো, তখন রিক্যানালাইজেশন হয়ে যেত। ওইটার থেকেই এই পরপর ওটির আইডিয়া গুলো মাথায় আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর দুটো মেথড, তুই কি বলছিলিস? হ্যাঁ, আরভিং মেথডটা, আরভিং মেথডের জন্য একটু ইউট্রাসটা বাজে করে হলো। আরে বাবা, এটা তো আমার পছন্দই হচ্ছে না। এই গ্রিনটা কে নিয়ে গেলি? আচ্ছা, আমি ধর ইউট্রাসের মাসলের মধ্যে একটা টানেল তৈরি করে রেখে দিয়েছি। হ্যাঁ, সেম ভাবে আমি পুল আউট করছি টিউবটা। এবার পার্কল্যান্ডে আমি কি করলাম, দুদিকে দুটো লুপ করালাম, কেটে দিলাম। হ্যাঁ, এই যে কাটা পোর্শনটা, এটাকে আমি এখানে বললাম প্রক্সিমালটাকে এদিকে নিয়ে এলাম, নিয়ে এসে এর মধ্যে বাড়ি করে দিলাম, সুচার করে দিলাম মায়োমেট্রিয়ামের টানেলের মধ্যে। আর এই পোর্শনটা, এখানেও তো আরেকটা পোর্শন রয়ে গেছে আমার। তুই ভাবনা, যে দুটো পোর্শনকে আমি পার্কল্যান্ডে ছেড়ে দিয়েছিলাম, দুটো তো আছে আমার, একটা প্রক্সিমাল একটা ডিস্টাল এন্ড তো আছে। এই ডিস্টাল এন্ডটাকে আমি নিয়ে এলাম ব্রড লিগামেন্টে, দিয়ে এখানে বাড়ি করে দিলাম। তাহলে বুঝতে পারছি স্টেপ বাই স্টেপ কত সুন্দরভাবে ডেভেলপ হচ্ছে। একটা হচ্ছে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার লুপ দুটো কাছাকাছি ছিল, মনে হলো না ফেলিয়ার হতে পারে, আমি মেসোসালপিংস ছাড়িয়ে লুপ দুটোকে সরিয়ে দিলাম। তারপর আমার মনে হলো যে ক্যানালাইজেশন হতে পারে, ওই যে সরিয়ে দিয়েছিলাম সেটাকেও দুটো দু জায়গায় আমি বাড়ি করে দিলাম। একদম কম, কি জোরে লেস দ্যান 0.1%, অত তো মনে রাখা যায় না, ওরকম কিছু একটা পার্সেন্টেজ ছিল এটার ফেলিয়ার রেট। এছাড়া দুটো আছে বললাম, আটা বললাম ফিম্ব্রিয়েক্টমি, ক্রোয়েনাস মেথড, ওটা তো একদম পার্মানেন্ট। আচ্ছা হ্যাঁ, যদি বলে কোনটা রিক্যানালাইজেশন করা যায় না, সেটা বলি ক্রোয়েনাস মেথড। ফিম্ব্রিয়েক্টমি হয়ে গেলে আর রিক্যানালাইজেশন করা যায় না। এবার আসে রিক্যানালাইজেশনে, কাদের ক্ষেত্রে আমরা রিক্যানালাইজেশন করব? চাইল্ড ডেথ হয়ে গেছে, যে বাচ্চা ছিল ডেথ হয়ে গেছে, পেশেন্টরা আসে বলে যে করিয়ে নিয়েছে লাইগেশন, একটি বাচ্চা ছিল, পেশেন্ট আসে, তখন আমরা এজেড পেশেন্ট 40 ইয়ার্স, তখন আমরা রিক্যানালাইজেশন করি। সেটা ল্যাপারোটমি করেও করতে পারি, ওপেন মেথড, সেটা আমরা ল্যাপারোস্কোপিতেও করতে পারি, কিন্তু সাকসেস রেট ভেরি লেস।
টিউবাল সার্জারি সাকসেস রেট মানে ফার্দার প্রেগন্যান্সির জন্য খুব লেস, ঠিক আছে। আচ্ছা এটা হলো অ্যাবডোমিনাল। তাহলে একটা মিনি ল্যাপ হলো, আর একটা যেটার মেথড গুলো বললাম। এবার হচ্ছে ভ্যাজাইনালও হয়, ভ্যাজাইনাল লাইগেশনও হয়। সেটা কিভাবে করা হয়? পোস্টেরিয়র কল্পোটমি করে করা হয় বা কার্ডিওপ্লাস্টি করে করা হয়। এটা হচ্ছে তোর কিছু পেশেন্ট যদি বলে যে আমি পেটে কোনো স্কার চাই না, একদম স্কারলেস অপারেশন, তখন পোস্টেরিয়র কল্পোটমি করে করা হয়। পোস্টেরিয়র কল্পোটমি মানে কি, কোন জায়গাটা? যারা ভিএইচ দেখেছিস জানিস, ভিএইচ এর স্টেপসে আছে একটা ইম্পর্টেন্ট স্টেপ। পোস্টেরিয়র কল্পোটমি করে আমরা কোন স্পেসটাকে ওপেন করি? এই যে আমার ভ্যাজাইনা, এবারে এইটা আমি ইউট্রাসটাকে পুল করছি, হ্যাঁ উপরের দিকে, এটা আমি উপরের দিকে পুল করেছি বাই ভালসেলাম দিয়ে, নিচটা আমি রিপ্রেস করেছি সিম স্পেকুলাম দিয়ে। পোস্টেরিয়রলি যে ভ্যাজাইনার পার্টটা আসে, কল্পোস মানে কি? ভ্যাজাইনা। তাহলে পোস্টেরিয়র কল্পোটমি মানে কি? পোস্টেরিয়র ভ্যাজাইনাতেই আমি কাটছি। তাহলে কোন স্পেসটা ওপেন হচ্ছে আমার এটা করে? ইউট্রাসের পিছনে কোন স্পেসটা আছে? পিওডি ওপেন হচ্ছে, ওই থ্রু দিয়ে আমি যাচ্ছি, এদিকে টিউব, এদিকে টিউবে আমি লাইগেশন করছি। কিন্তু এটা একটু ডিফিকাল্ট প্রসিডিওর, পেশেন্টের যদি ধর একদম প্রোলাপস নেই তাদের ক্ষেত্রে করা যথেষ্ট ডিফিকাল্ট, ঠিক আছে। এখন খুব কম প্র্যাকটিস হয়, কিন্তু এক্সপার্টরা অবশ্যই করে থাকেন। আরেকটা কার্ডিওপ্লাস্টি, হ্যাঁ আরেকটা জিনিস হয়, ধর তুই অলরেডি তার ফার্টিলিটি প্রিজার্ভিং কিছু, সরি আর্লি প্রোলাপসের কিছু অপারেশন আছে না, ম্যানচেস্টার অপারেশন, তার সাথে যদি করছি তাহলে অনেক সময় ম্যানচেস্টার অপারেশনের সাথে বাইল্যাটারাল টিউবাল লাইগেশন ভ্যাজাইনালি করা হয়। কেন করা হয়? অলরেডি আমি তোর ভ্যাজাইনা দিয়ে একটা প্রসিডিওর করছি, ম্যানিপুলেশন হচ্ছে, তো আমি আর অ্যাবডোমেনের থ্রু দিয়ে গেলাম না, পেশেন্ট বললো তো ওইটা করা হয়। তাহলে আমার ভ্যাজাইনাল দুটো, একটা হচ্ছে তোর পোস্টেরিয়র কল্পোটমি করে, একটা কার্ডিওপ্লাস্টি করে, ঠিক আছে। জাস্ট নামটুকু জানলেই হবে, আর কিছু নয়। আচ্ছা এবারে আরেকটা প্রসিডিওর আছে, কিভাবে? ল্যাপ লাইগেশন। এখন তোরা মুখে মুখে শুনে থাকবি ল্যাপারোস্কোপিক লাইগেশন, না এটা আমি পড়াবোই, বাড়ি যাবো বললে হবে না, অন্তত নামগুলো জেনে যেতে হবে, আজকে লাস্ট ক্লাস। আচ্ছা লাস্ট ক্লাস মানে কন্ট্রাসেপটিভের লাস্ট ক্লাস। হ্যাঁ কিন্তু কন্ট্রাসেপটিভ তো আর কতদিন টানা যাবে ব্যাপারটাকে। আচ্ছা ল্যাপারোস্কোপিক লাইগেশন, ঠিক আছে। সেই একই ভাবে কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তাহলে বল কি মাথায় আসছে অ্যাডভান্টেজ? স্মল ইনসিশন, জাস্ট কটা পোর্ট করতে হচ্ছে আমাকে, পেশেন্টের হসপিটালাইজেশন একদম কম। যদিও বা ল্যাপারোটমিতে পেশেন্টকে একদিন হলেও অ্যাডমিট রাখতে হতো, পেশেন্ট ধর বেশি পেইন বলছে, কোথাও হেমারেজ হচ্ছে, ল্যাপারোস্কোপিতে আমাকে অ্যাডমিটই রাখতে হয় না, আমি সেম ডে ডিসচার্জ করে দিতে পারি সব সময় পেশেন্টকে। এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ, মোটামুটি এগুলোই। ওই বলবি পেইন কম, পোস্ট অফ কমপ্লিকেশন যেগুলো হেমারেজ সেপসিস ওইগুলো সব কম, পোস্ট অফ রিকভারি অনেক স্পিডে হয়। পোস্ট অফ রিকভারি ল্যাপারোটমি করে লাইগেশন করার থেকে যদি ল্যাপ লাইগেশন করা অনেক জলদি রিকভারি হয়, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সপার্টাইজ লাগে, ল্যাপারোস্কোপির তোর ইকুইপমেন্টস লাগে আলাদা, সেটআপ লাগে, যেহেতু পেশেন্টকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই, আর এক্সপার্টাইজ লাগে। ল্যাপারোস্কোপিক লাইগেশন তো সবাই করতে পারবে না, তো এগুলো মোটামুটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আচ্ছা ল্যাপারোস্কোপিতে তোরা তিনটেই জিনিস জেনে রাখবি, বেশি জিজ্ঞেস করা হবে না। সেটা হচ্ছে ওই যেটা বললাম, অ্যানাস্থেসিয়া জেনারেলি জেনারেল অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়, কিন্তু যারা এক্সপার্ট তাদের ল্যাপারোস্কোপি প্রসিডিওরটা করতে লাগে হার্ডলি 10 to 15 মিনিটস। তো ইট ক্যান বি ডান ইন সিডেশন, সিডেশনও করা যায়, শর্ট অ্যানাস্থেসিয়া যেটা টিভাতেও করা যায়, ঠিক আছে। আচ্ছা এবার ল্যাপারোস্কোপি স্টেপস কি তোদের কোথাও কোনো সিলেবাসে আছে ল্যাপারোস্কোপি অপারেশনের? ওই নিউমোপেরিটোনিয়াম ক্রিয়েট জেনারেল সার্জারিতে, তাহলে নিউমোপেরিটোনিয়াম ক্রিয়েট করা অবধি সেম, ঠিক আছে। আচ্ছা ল্যাপারোস্কোপির জন্য ল্যাপারোকেটার বলে আমাদের একটা আলাদা ইনস্ট্রুমেন্ট থাকে, হ্যাঁ, তো ওইটা আমরা ইউজ করি। তিনটে জিনিস জানতে হবে যে ল্যাপারোস্কোপিতে কি কি ভাবে লাইগেশন করা হতো। প্রথম যে জিনিসটা এসেছিল সেটা হচ্ছে ফালগারেশন বা কটারাইজেশন। প্রথম যেটা আসে ল্যাপারোস্কোপিতে মোনোপোলার ইনসার্ট করা হয়, পোর্ট গুলো আগে করে নেওয়া হয়, আইডেন্টিফাই করা হয় টিউবটাকে। ল্যাপারোস্কোপিতে তো আইডেন্টিফাই করা খুব ইজি, কারণ ক্যামেরা লাইট সোর্স আমার ভেতরে যাচ্ছে। এবার টিউবটাকে নিয়ে সেমই, যেটা হচ্ছে তোর ফালগারেশন বা কটারাইজেশন করা হয়। কিন্তু এই মেথডটা পপুলার হলো না, এই মেথডটা ধীরে ধীরে অবসলিট হয়ে গেল। কেন? কারণ ওই মনোপোলারটা ইউজ করার সময় এতটাই হিট জেনারেট হচ্ছিল যে ওর সারাউন্ডিং গাটে ইনজুরি হচ্ছিল, ঠিক আছে। ওই জন্য ফালগারেশন বা তোর কটারাইজেশন মেথডটা ল্যাপারোস্কোপিতে ওটা
অবসলিট হয়ে গেল। এখন একদম সেভাবে ওইটা প্র্যাকটিস হয় না, কিন্তু ওটা একদম পার্মানেন্ট স্টেরিলাইজেশন ছিল। মানে একবার দুটো টিউবের দুটো মুখকে ফালগারেট করে দিলে ওটা জুড়ে যাওয়ার চান্স আর জুড়তোই না, ওটা নেই বলতে গেলে। তো ওটা পার্মানেন্ট মেথড ছিল। কিন্তু এই এই রিজন গুলোর জন্য, যেহেতু পেশেন্টের ওই সারাউন্ডিং গাটে একটা ইনজুরি হতো বা বার্ন ইনজুরি হয়ে যেত, প্রচন্ড হিট জেনারেট হতো, মেনলি মোনোপোলার গুলোতে এটা হয়, বাইপোলারে এতটা হয় না। এটা একটা। সেকেন্ড যেটা এখন সব থেকে বেশি প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে রিং। রিং পরানো হয়, ঠিক আছে। রিংটার নামটা অ্যাটলিস্ট তোরা মনে রাখবি, ফ্যালপস রিং। ফ্যালপস নামটা মনে রাখবি, হ্যাঁ। ফ্যালপস রিং বলে এরকম একটা ছোট্ট হোয়াইট কালারের সিলিকনের তৈরি দুটো ছোট্ট রিংকে কি করা হয়, ল্যাপারোকেটার বললাম না, অ্যাপ্লিকেটার, অ্যাপ্লিকেটারের মুখে আগেই দুটো রিংকে পরিয়ে নেওয়া হয়। পরিয়ে নিলাম, ইনসার্ট করলাম অ্যাপ্লিকেটারটা। তুই মনে কর একটা অ্যালিসের মতো কিছু অ্যাপ্লিকেটার থেকে বেরোলো, দিয়ে টিউবটাকে তুলে নিল। তারপর টিউবটা কিছুটা কিছুটা পোর্শন ওই অ্যাপ্লিকেটারের ভেতরে ঢুকে গেল। যখন বেরিয়ে এলো টিউবটা, তখন ওটার মধ্যে অলরেডি রিংটা পরানো হয়ে গেছে, রাইট সাইড লেফট সাইড। কিন্তু দুটো রিংকে আমরা একসাথে গলিয়ে ওটা অ্যাপ্লাই করি। একটা সাইড হয়ে গেল, দেন অন্য সাইড। স্টেপস খুব ডিটেলসে তোদের বুঝতে হবে না, এটা বড়ই জটিল হয়ে যাবে। শুধু নামটা মনে রাখবি, সেটা হচ্ছে ফ্যালপস রিং। ফ্যালপস রিং আমাদের এখন যে ল্যাপারোস্কোপিক লাইগেশন করা হয়, সব থেকে বেশি ফ্যালপস রিং ইউজ করা হয়, ঠিক আছে। আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে ক্লিপ। ক্লিপিং বলা হয়, টিউবাল ক্লিপিং। ক্লিপিং অন্য জায়গাতে ইউজ করা হয়, কিন্তু যে ক্লিপটা ইউজ করা হয় ওটার নাম হচ্ছে ফিলশি। ফিলশি, FILSHI, ফিলশি। আরেকটা ক্লিপ আছে, ওটাকে হালকা ক্লিপ বলা হয়, HULKA। অত মনে রাখতে হবে না, বেশি হয়ে যাবে, তোরা চলেই যাবি এরপর। তাহলে ফিলশি হচ্ছে ক্লিপ। রিং আর ক্লিপে কেউ গোলাস না নামটা। রিংটা হচ্ছে আমার ফ্যালপস রিং, যেটা সব থেকে বেশি ওয়াইডলি ইউজড হয় ফর লাইগেশন। আর ফিলশি ক্লিপটা হচ্ছে অ্যানাদার মেথড অফ ল্যাপারোস্কোপিক লাইগেশন, ঠিক আছে। ফিলশি ক্লিপটা আরেকটা জায়গাতে ইউজ করা হয়। হ্যাঁ, এই দুটোই হচ্ছে রিভার্সেবল, যে কোনো টাইমে আমি ক্লিপটাকে খুলে নিতে পারি, রিংটাকে খুলতে পারি। কিন্তু এবার তোরা বল যে কোনটা বেশি ভালো মেথড, ওপেন করে সুচার করা নাকি লাইগেশন করে? হ্যাঁ, এবার আসি প্রশ্নটাই, যে কেন? তিনজনই বলেছিস ওপেন করে সুচার করা। হ্যাঁ বল এবার কেন? সবাই ডিসলজ বলছিস, তুই বল, তুই তো ওইটাই ওইটাই। আর আমি যে এতক্ষণ চিৎকার করে করে এই জিনিসটাকে বোঝালাম, সেটা আর কেউ বুঝলি না বল। আরে রিংটাও তো আমরা এখানেই পড়াচ্ছি, সেই তো সুচার করার মতোই, তাহলে তো আবার ওটা জুড়ে যাবে, সেই তো রিক্যানালাইজেশনেরই ভয়। স্লিপেজ ছাড়াও মেন হচ্ছে রিক্যানালাইজেশনেরই ভয়, ঠিক আছে। তাহলে এটা হলো আমার। আর হ্যাঁ, ক্লিপটা আরেক জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে দেখবি যাদের সিভিয়ার হাইড্রোস্যালপিংস থাকে, ইনফার্টিলিটির পেশেন্ট, তখন অনেক সময় এমব্রায়ো ট্রান্সফারের আগে আমরা ওই যে হাইড্রোস্যালপিংস এর মধ্যে যে ফ্লুইডটা থাকে, ওটা তো এমব্রায়ো টক্সিক, ওটা এলে অনেক সময় ইমপ্লান্টেশন হতে চায় না, তখন আমরা ওই দুদিকে ক্লিপ করে দিই। প্রেগন্যান্সি হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, পরে আবার নিতে চাইলে বা খুলতে চাইলে খুলে দিই, ঠিক আছে।